কাহিনী ফাঁকিবাজ। একটা গ্রামে একটা ছেলে থাকত। ও খুবই অলস আর ফাঁকিবাজ ছিল। ওর বাবা মা ওর নাম রেখেছিল কর্মবীর, কিন্তু কর্মবীর কোনো কাজ করত না। আরে বাবা কর্মবীর, কোনো কাজকর্ম করিস না কেন? দেখ, তোর সব বন্ধুই কিছু না কিছু কাজকর্ম করে। মা, আমার কাজ করার কি দরকার? আমার বাবা ঠাকুরদা আমার জন্য এত সম্পত্তি রেখে গেছে। কিন্তু বাবা, তাতে আর কতদিন চলবে? এক না একদিন তো তোকে কিছু করতেই হবে, তাই না? এমন দিন কখনো আসবে না। আমি তো বাড়িতে বসে বসেই খাবো। এই বলে কর্মবীর সেখান থেকে বেরিয়ে তার বন্ধু পশুপতির বাড়িতে চলে যায়। এমনিতে পশুপতি ওর বন্ধু হলেও ও কর্মবীরকে খুব হিংসে করত। আয় করমবীর, আজ কি গল্প শোনাতে এসেছিস? আরে বন্ধু, তুই এসব কি বলছিস? আমি আবার তোকে কবে গল্প শোনালাম? আরে বাবা, আমি তো এমনি তোর সাথে মজা করছিলাম। তুই আবার কোথায় গল্প শোনাস? তুই তো সব সত্যি কথাই বলিস। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আচ্ছা, এবার তোকে একটা কথা বলবো যেটা আমি আগে তোকে কখনো বলিনি। কি কথা রে? জানিস, আমি আগের জন্মে রাজা ছিলাম। খুবই পরাক্রমী আর প্রভাবশালী রাজা। অনেক সম্পত্তিও ছিল আমার। কিন্তু আমার মন্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর অন্য রাজ্যের রাজার সাথে ষড়যন্ত্র করে আমাকে হত্যা করেছিল। পশুপতি ভাবছিল এটা আবার কেমন নাটক। কিন্তু তুই আগের জন্মের কথা জানলি কিভাবে? সেটাই হলো অদ্ভুত বিষয়। আমি ছিলাম দিব্য বালক। আমি জন্মানোর পরেই কথা বলতে শুরু করেছিলাম। আচ্ছা, হ্যাঁ হতে পারে যখন তুই বলছিস। আচ্ছা রে, আমি এখন আসি। ঠিক আছে। কর্মবীর সেখান থেকে চলে যায় আর পশুপতি মনে মনে ভাবে যে ও এত মিথ্যে কথা বলে কি করে। ও কর্মবীরের চলে যাওয়াটা দেখছিল। এইভাবেই কিছুদিন কেটে যায়। কিন্তু প্রবাদ আছে যে বসে খেলে একদিন কুবেরের ভাণ্ডারও শেষ হয়। তাহলে বাপ ঠাকুরদার সম্পত্তি আর কদিন চলবে? আস্তে আস্তে সব সম্পদ একদিন শেষ হয়ে যায় আর কর্মবীরের মায়ের শরীরও খারাপ হতে শুরু করে। বাবা, আমাদের যার কিছুই রইল না। যা কিছু তোর বাবা আর ঠাকুরদা করে রেখে গিয়েছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল কি করে? আমাদের তো অনেক সম্পত্তি ছিল। বাবা, সম্পত্তি যতই থাক না কেন, যদি সেটা রক্ষা না করা হয় তাহলে সেটা এক না একদিন তো ফুরবেই, তাই না? কিন্তু আমি তো ভেবেছিলাম সারা জীবন আমাকে আর কাজ করতে হবে না। আমি কোনো কাজকর্ম না করে বাড়িতে বসে বসে আরামে জীবন কাটাবো। আমি তোকে অনেক করে বুঝিয়েছিলাম, কিন্তু তুই কোনোদিনও আমার কথা শুনিসনি। তুই যদি কোনো কাজ করতিস তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমার এখন বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছি। আমি আর বেশি দিন বাঁচবো না, তুই কিছু কর। মা, এরকম করে বলো না। তুমি না থাকলে আমি একা থাকবো কি করে? এভাবেই আরও কিছুদিন কেটে যায়। অবশেষে কর্মবীরকে বাড়ি থেকে বেরোতেই হলো অর্থ উপার্জনের খোঁজে। রাস্তায় যেতে যেতে ওর মনে হয় যদি পশুপতির সাহায্য নেওয়া যায়, আর সেটা ভেবেই ও যায় ওর বন্ধু পশুপতির বাড়ি। আয় করমবীর, আজ কেন এসেছিস? বন্ধু, আজ আমি তোর কাছে সাহায্য চাই। কিরকম সাহায্য? আমি তোর জন্য কি করতে পারি? আমার সব সম্পত্তি শেষ হয়ে গেছে। এখন আমার কাছে আর কিছুই নেই। তুই কি আমাকে কিছু টাকা দিতে পারবি? আমি তোকে আবার ফেরত দিয়ে দেব। তোকে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। আমি হলাম গরিব কামার। লোহা পিটিয়ে যা রোজগার হয় তা দিয়ে দুবেলার খাবারটুকুই জোগাড় হয়। তাহলে তুই কি আমাকে সাহায্য করতে পারবি না? না, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তুই তো আগের জন্মে রাজা ছিলি, তাই না? তাহলে চলে যা তোর রাজপ্রাসাদে, সেখানে তো বিপুল সম্পত্তি আছে। এই শুনে কর্মবীর সেখান থেকে চলে যায়। পশুপতিও মনে মনে খুব খুশি হয়। কর্মবীর কিছুই বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে বা কি করবে। তাই হাঁটতে হাঁটতে এক গ্রাম থেকে অন্য গ্রাম পেরিয়ে অবশেষে সে একটা রাজপ্রাসাদে পৌঁছয়। সামনেই রাজমহল। এবার সোজা আমি মহারাজের কাছে গিয়ে কাজ চাইব। এই কথা ভেবে ও রাজ দরবারে পৌঁছয়। কর্মবীরের একটা গুণ ছিল যে ও 1 নম্বরের গুলবাজ। বানিয়ে বানিয়ে এমন সব কথা বলতো যেগুলো কেউ সহ্য করতে পারত না। ও রাজ দরবারে পৌঁছে মহারাজের সামনে হাজির হয়। মহারাজ, আমাকে কাজে বহাল করুন। মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করেন, কি কাজ জানো? ও যথারীতি গুল মারে। যেটা কেউ জানে না আমি সেটা করতে পারি। রাজা তার সভাসদদের দিকে তাকিয়ে মহামন্ত্রীকে জিজ্ঞেস করলেন, বলো মন্ত্রী,
এ বিষয়ে তোমার কি মতামত? চেহারা দেখে তো কারো গুণগান বোঝা যায় না মহারাজ, তবুও পরীক্ষা করতে ক্ষতি কি? রাজাও ভাবছিলেন যে ও যখন বলছে তখন হতেও পারে সে করিতকর্মা একজন লোক। এই ভেবে রাজা বললেন, ঠিক আছে, দিন প্রতি 1 গিনি হিসেবে তোমায় কাজে বহাল করলাম। ধন্যবাদ মহারাজ। কর্মবীর খুব খুশি হয়। কাজ না করেই রোজ একটা করে গিনি পেত সে। রাজদরবারে বিশেষ ব্যক্তিদের মধ্যে ওকেও গণ্য করা হতো। কিছুদিন এইভাবেই কেটে যায়, কিন্তু একদিন ওর জীবনে এক সমস্যা দেখা দেয়। শত্রু দেশের রাজা আমাদের আক্রমণ করেছে, আর সেই শত্রুপক্ষের রাজা খুবই শক্তিশালী, আর ওর সৈন্যদলও বিশাল বড়, আর আমাদের সৈন্য সংখ্যা ওদের তুলনায় অনেক কম। আমরা লড়ব কিভাবে? সমস্ত সভাসদ আর মন্ত্রীদের মতামত দিতে বলা হয়। সব মন্ত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করে বলে, মহারাজ, এ ব্যাপারে কর্মবীরের কাছ থেকে সাহায্য নেওয়া যাক। ও এখানে আর কি জন্য রয়েছে? যে কাজ কেউ পারে না ও সেটা পারে, এ কথাই তো বলেছিল। আরে হ্যাঁ, ভালো মনে করিয়েছো। করমবীরকে তাড়াতাড়ি এখানে হাজির করা হোক। হঠাৎ করেই মহারাজের চিন্তা যেন দূর হয়ে গেল। মহারাজের আদেশে কর্মবীরকে হাজির করা হলো। করমবীর, শত্রু রাজ্যের সেনারা আমাদের রাজ্যের ওপর হামলা করেছে। শিগগিরই এই সমস্যার হাত থেকে রাজ্যকে বাঁচাও। এই কথা শুনেই কর্মবীরের বুকে ধুকপুকানি শুরু হলো। মনে হচ্ছিল যেন শেষ সময় আগত। কিন্তু ও কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করল না, আর বড় বড় কথা বলতে শুরু করল। মহারাজ, পুরো সেনাদলকে আমি ধ্বংস করে দেব। আপনি একদম চিন্তা করবেন না। কাল সকালে আপনি দেখবেন কিভাবে আমি শত্রু সেনাদের তাড়িয়ে দিই। কর্মবীরের প্রতিশ্রুতি পেয়ে রাজার মন একটু শান্ত হলো। কিন্তু কর্মবীরের অবস্থা তখন খারাপ। মহারাজের সামনে তো বড় বড় কথা বলে এলো, কিন্তু সেনাদের সাথে লড়াই করার কথা ভাবতেই ওর গা থেকে ঘাম ঝরতে শুরু করলো। মনে মনে ভাবল, মনে হয় এবার এখান থেকে পালানোর সময় এসে গেছে। আজ রাতেই লোটা কম্বল গুটিয়ে এখান থেকে পালিয়ে যাব, আর সকাল হতে না হতেই এই রাজ্য থেকে অনেক দূর চলে যাব। সকাল হতেই মহারাজ কর্মবীরকে ডেকে পাঠালেন, যাতে শত্রুদের সাথে লড়াই করার পরিকল্পনা করা যায়। কিন্তু রক্ষী এসে বলল যে কর্মবীরকে রাজপ্রাসাদে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজ, আমরা রাজপ্রাসাদের প্রতিটা কোণা খুঁজে দেখেছি, কিন্তু কোথাও করমবীরের চিহ্ন নেই। এটা কিভাবে হতে পারে? ও আমাদের সাথে ছলনা করেছে। ওর সম্পত্তি বাজেয়াপ্ত করে নাও, আর ওকে যে রাজসভায় হাজির করতে পারবে তাকে ভালো পুরস্কার দেওয়া হবে। তারপর রাজা তার সেনাদের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পাঠালেন। ওদিকে কর্মবীর হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছে গিয়েছিল। ওর ভীষণ খিদেও পেয়েছিল। ও ভাবল যে আসার সময় যে 3টে রুটি সঙ্গে করে এনেছিল তারই কিছুটা খাবে। এই ভেবেই ও পাশেই একটা কুঁয়োর চাতালে বসে পড়ল আর পুটলিটা খুলল। রুটি তো 3টেই আছে, কি জানি আর কত দূর পথ চলতে হবে। এ কথা ভেবেও বারবার বলে যাচ্ছিল, একটা খাবো না 2টো খাবো, নাকি 3টেই খেয়ে নেব। ও বারবার এটাই বলছিল। যে কুঁয়োর চাতালেও বসেছিল সেই কুঁয়োতে 3টে পরী থাকত। কর্মবীরের কথা শুনতে পেয়ে 3টে পরী ভয় পেয়ে গেল। ভাবছিল কে এসেছে যে আমাদের খাবে। কে এসেছে যে আমাদের খাবার কথা বলছে? চলো আমরা 3জনকে ওর সাথে কথা বলি। তারপর ওরা 3জন কুঁয়োর বাইরে বেরিয়ে এসে কর্মবীরকে বলল, এই যে মশাই, আমরা তোমার কোন ক্ষতি করেছি? তুমি আমাদের খেতে চাইছো কেন? কর্মবীর প্রথমে কিছু বুঝতে পারছিল না, কিন্তু পরেও ব্যাপারটা বুঝতে পারল আর বলল, না না, আমি অবশ্যই খাবো। দেখো মশাই, এটা উচিত নয়। তুমি কেন খেতে চাইছো? উচিত অনুচিত আমি কিছু বুঝি না। আমি ঠিক করেছি যখন খাবোই। দেখো, যদি তুমি আমাদের না খাওয়ার প্রতিজ্ঞা করো, তাহলে আমরা তোমাকে একটা দামি উপহার দেব। কিরকম দামি উপহার? এই নাও 2টো ডানা। এটা মাথায় পরে তুমি যেখানে খুশি যেতে পারবে। এই নাও জাদু চাদর। এটা গায়ে দিলে তুমি সবাইকে দেখতে পারবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। এই নাও জাদু তলোয়ার। এটা হাতে নিলেই আপনা আপনি চলতে শুরু করবে আর শত্রুদের পরাস্ত করে দেবে। এরপরে আর কর্মবীরের আনন্দের সীমাই রইল না। ও পরীদের কাছ থেকে 3টেই জিনিস নিয়ে নিল। প্রথমে ডানাটা মাথায় পড়ল, গায়ে চাদর দিল আর তলোয়ার হাতে নিল। তারপর বলল, আমি এক্ষুনি শত্রুদের মাঝে যেতে চাই। এই বলেই ও যুদ্ধক্ষেত্রে পৌঁছে গিয়ে দেখল যে শত্রু সৈন্যরা তার রাজা সৈন্যদের বেহাল অবস্থা করে দিয়েছে। কিন্তু কর্মবীর সেখানে পৌঁছানোর সাথে সাথেই সবকিছু উল্টো হয়ে গেল।
আর শত্রুপক্ষ শিবিরে হাহাকার শুরু হলো। মনে হয় এই রাজাকে সাহায্য করার জন্য কোনো ভূত প্রেত বা জিন এসেছে। সেনাদের মধ্যে এই কথাটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শত্রুপক্ষের সব সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। এদিকে মহারাজ জানতে পারলেন যে তিনি বিজয়ী হয়েছেন, আর সেই জয়ে সাহায্য করেছে কোনো দৈব শক্তি। এই জেনে রাজা আর সব সভাসদরা অবাক হয়ে গেল। এই অবাক কাণ্ডটা কিভাবে হলো, আর কোন দৈব শক্তি আমাদের সাহায্য করেছে? তখনই কর্মবীর তলোয়ার ঘোরাতে ঘোরাতে রাজসভায় উপস্থিত হল। মহারাজের জয় হোক, আমাদের জয় হয়েছে। সিংহাসন থেকে উঠে মহারাজ তাকে স্বাগত জানালেন। এসো করমবীর, তাহলে সেই দৈব শক্তি ছিলে তুমি? সমস্ত সভাসদ ওকে সম্মান জানালো, আর ওদিকে রাজা কর্মবীরের সাথে তার মেয়ের বিয়ে ঘোষণা করলেন। আমি করমবীরের সাথে আমার মেয়ের বিয়ে দেব। কর্মবীরকে তখন আর পায় কে? ওর তো সোনায় সোহাগা। ওর বিয়ে হয়ে গেল রাজকুমারীর সাথে। এরপর থেকে কর্মবীর গুল গল্প ছেড়ে দিয়ে অনেক বুঝদার হয়ে যায়। সে শুধু নামেরই নয়, কাজেরও হয়ে ওঠে কর্মবীর।